সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 অক্টোবর রবিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে শনিবার এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য সহ অন্যান্যরা জানান, জুবিন গর্গকে যেভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ঘটনার রহস্য উন্মোচন করতে সিবিআই তদন্ত চেয়ে তারা দোষীদের অতি সত্বর গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে ৬২,০০০ কোটি টাকার অধিক মূল্যের যুবকেন্দ্রিক পদক্ষেপের সূচনা করেছেন। যুব দক্ষতার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে প্রধানমন্ত্রী সমগ্র দেশে ১,০০০ আইটিআই উন্নীতকরণের জন্য পিএম সেতুর শুভ সূচনা করেন। এই উপলক্ষে এক সমাবেশকে সম্বোধন করে তিনি বলেন যে, রাষ্ট্র গঠনে কর্মদক্ষতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী বলেন যে, যুব শক্তিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তার সরকার দক্ষতা এবং উদ্ভাবনমূলক পদক্ষেপের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে। ভারতবর্ষ জ্ঞান এবং দক্ষতা সমৃদ্ধ একটি বৌদ্ধিক দেশ। এই শক্তি আমাদের অগ্রগতির প্রধান হাতিয়ার বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন। আইটিআই সমূহ একটি আত্মনির্ভর ভারতের কর্মশালা বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। একই সঙ্গে শ্রী মোদী আসাম সহ ৩৪টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্য নবোদয় বিদ্যালয় এবং একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের ১,০১২টি দক্ষতা বিকাশ কেন্দ্রের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এই দক্ষতা দীক্ষান্ত সমারোহে আইটিআইয়ের শীর্ষস্থান অধিকার করা যুবক যুবতীদের সংবর্ধনা জানান। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ২ বছর বয়স অনূর্ধ্ব শিশুদের সর্দি কাশির ঔষধ না দেওয়ার পরামর্শ দিয়েছে। মন্ত্রণালয় বলেছে যে, সাধারণত ৫ বছর বয়সের নিচের শিশুদের সর্দি কাশির ঔষধ না দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং ৫ বছর বয়সের ঊর্ধ্বের শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে সাবধানতা অবলম্বন করে এই ধরনের ঔষধ দেওয়া উচিত। তবে মন্ত্রণালয় এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণের পর সবগুলি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের স্বাস্থ্য বিভাগের সঞ্চালকালয়ের কাছে একটি পত্র প্রেরণ করে ২ বছর বয়স অনূর্ধ্ব শিশুদের সর্দি কাশির ঔষধ না দেওয়ার পরামর্শ দিয়েছে। ওই পত্রে ২ বছর বয়স অনূর্ধ্ব শিশুর বেশিরভাগ সর্দি কাশি সম্পর্কিত রোগ ওষুধ ছাড়াই সুস্থ হয়ে যায় এবং সেক্ষেত্রে কোনো ধরনের ঔষধের প্রয়োজন হয় না বলে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশে বেশ কয়েকটি শিশুর এই ওষুধ প্রয়োগে প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে। সিঙ্গাপুরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনা সম্পর্কে রাজ্য সরকার গৌহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র শইকিয়ার নেতৃত্বে একটি ন্যায়িক কমিশন গঠন করেছে। রাজ্য সরকার এক অধিসূচনা যুগে গতকাল রাত এই তথ্য প্রকাশ করেছিল। এর আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গার্গের মৃত্যুর তদন্ত প্রক্রিয়ায় কোনো ধরনের আপোষ করা হবে না বলে অবগত করে তদন্ত কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন। জিএমসিতে সম্পন্ন হওয়া জুবিন গার্গের দ্বিতীয় মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন গতকাল আদালতে দাখিল করা সহ জুবিন গার্গের পত্নী গরিমা গার্গের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে শ্রীমতী গার্গ সঙ্গে সঙ্গেই সেই প্রতিবেদন পুলিশের কাছে সমঝে দিয়েছেন। স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই প্রতিবেদন আদালত এবং পুলিশের কাছে থাকা উচিত বলে শ্রীমতী গার্গ সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে এসআইটি আজ গরিমা গার্গ এবং জুবিন গার্গের বাগ্নী পামি বোরঠাকুরের ভাষ্য গ্রহণ করেছে। এই ঘটনা সম্পর্কে আজ এসআইটি জুবিন গার্গ সহ শিল্পী সুইটি দাস এবং সাংবাদিক প্রণয় বরদলৈর ভাষ্য গ্রহণ করে। এদিকে এই ঘটনা সম্পর্কে গ্রেপ্তার করা শেখর জ্যোতি গোস্বামী, অমৃতপ্রভা মহন্ত সহ মূল অভিযুক্ত শামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকেও সিআইডি জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। আগেই জানানো হয়েছে যে, তদন্তকারী দল সিঙ্গাপুরে জুবিন গার্গের সঙ্গে সাগরে যাওয়া আসাম অ্যাসোসিয়েশনের ১১ জন সদস্যকে আগামী সোমবারের মধ্যে হাজির হওয়ার নির্দেশ জারি করেছে। বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারি আজ কোকরাঝাড়ের বিটিসি সচিবালয় খেলার মাঠে আয়োজিত
এক অনুষ্ঠানে বিটিআরের নতুন মুখ্য কার্যবাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মুখ্য সচিব ডক্টর রবি কুটা বিটিসির কার্যবাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। আজ বেলা 11টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে বিটিসির সর্বাঙ্গীন উন্নয়নের স্বার্থে বিপিএফ এনডিএর অংশীদারি দল হবে বলে শ্রী মহিলারি মত প্রকাশ করেছেন। তবে এর আগে ইউপিপিএল এর সঙ্গে এনডিএকে সব সম্পর্ক ছিন্ন করতে হবে বলেও তিনি শর্ত আরোপ করেছেন। এই শর্ত রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। শ্রী মহিলারির শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আজ 10 জন কার্যবাহী সদস্য অন্তর্ভুক্ত হবেন। পরিষদ গঠনের পর ভূমিহীন বৈধ নাগরিকদের জমির পাট্টা প্রদানের পর বিশেষভাবে গুরুত্ব আরোপ করবেন বলে শ্রী মহিলারি উল্লেখ করেছেন। রাজ্য সরকারের মিশন শক্তি প্রকল্পের অধীন কাছাড়ের বড়খোলা বিধানসভার অন্তর্গত শিলকুড়িতে কর্মরত মহিলাদের জন্য একটি হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 8 কোটি 4 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে গতকাল এই হোস্টেলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। এতে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা ভারপ্রাপ্ত জেলা সমাজ কল্যাণ আধিকারিক দীপা দাস প্রমুখ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী শ্রী রায় তার ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সম উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে সরকার গৃহীত উন্নয়নমূলক নীতির অধীনে রাজ্যের প্রতিটি স্থানের জন্য উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান। এই হোস্টেলটি নির্মাণ হলে বিভিন্ন বিভাগের মহিলা কর্মীরা উপকৃত হবে বলে উল্লেখ করে শ্রী রায় হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় থাকবে বলে জানিয়েছেন। আই লাভ মোদি বলা যায় কিন্তু আই লাভ মোহাম্মদ নয়, উত্তরপ্রদেশ সরকারকে তুপ আসাদুদ্দিন ওয়াইসির। এআইএমআইএম প্রধানের কথায় আই লাভ মোদি বলা গেলে আই লাভ মোহাম্মদ বলা যাবে না কেন? সম্বল মসজিদের মামলা প্রসঙ্গটি টেনে এনে ওয়াইসি বলেন, সম্বল মসজিদ নিয়ে মামলা চলছে, আমাদের মসজিদগুলো কেড়ে নেওয়া হচ্ছে। আমি যদি মুসলিম হই তাহলে তো মোহাম্মদের কারণেই। দেশের স্বাধীনতায় অংশ নেওয়া 17 কোটি ভারতীয়দের জন্য এটাই সত্যি। ওয়াইসির কথায় এই দেশে কেউ বলতে পারে আমি মোদিকে ভালোবাসি, কিন্তু আমি মোহাম্মদকে ভালোবাসি বলা যায় না। এই দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কেউ যদি বলে আমি মোদিকে ভালোবাসি, মিডিয়াও খুশি হয়। কেউ যদি বলে আমি মোহাম্মদকে ভালোবাসি, তাহলে প্রতিবাদ হয়। এরপর উত্তরপ্রদেশ প্রশাসনকে তুপ দেখে ওয়াইসি আরও বলেন, আমরা সহিংসতার নিন্দা করি। কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে পুলিশ লাঠিচার্জ করছে এবং দোকানদাররা তাদের উপর উল্টো ফুল বর্ষণ করছে। আমাদের মনে রাখতে হবে, পুলিশ কেবল ক্ষমতাসীনদের কাছেই জবাবদিহি করতে বাধ্য থাকে, আর কারো কাছে নয়। আগামীতে সরকার পরিবর্তন হতে পারে। আমি সরকারকে জিজ্ঞাসা করতে চাই যে তারা কেন এত আইন তৈরি করছে এবং তাতে কি হচ্ছে। আসামে 3000 মুসলমানকে গৃহহীন করা হয়েছে। দাবি করা হচ্ছিল যে তাদের বাড়ি সরকারি জমিতে ছিল। আইন শুধুই মাকড়সার জাল। পরিস্থিতি নিয়ে আমাদের বিরক্ত হওয়া উচিত নয়, আমাদের ধৈর্য ধরে এর মোকাবিলা করতে হবে। আইনের আওতাধীন থেকে সব কিছু করা উচিত। আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো চাপেই মাথা নত করবে না ভারত, ট্রাম্পকে হুঁশিয়ারি পুতিনের। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব ভালো করে জানি। ভারতের আত্মসম্মান নিয়ে তিনি কখনো কোনো আপোষ করবেন না। ভারতের জনগণও কোনো রকম অপমান সহ্য করবে না। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধে এবার প্রকাশ্যে বন্ধু ভারতের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে কার্যত ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার স্পষ্ট মন্তব্য, কোনো দেশের চাপে মাথা নত করবে না ভারত। দিল্লি যেভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে সেই পদক্ষেপেরও প্রশংসা করেছেন পুতিন। ট্রাম্পকে তার হুঁশিয়ারি, অতিমাত্রায় শুল্ক চাপালে আখেরে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এদিন একটি সম্মেলনে ভারতসহ 140টি দেশের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখছিলেন পুতিন। সেখানেই তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের কোনোদিন সমস্যা বা অশান্তি ছিল না। আমি জানি ভারত অপমান সহ্য করবে না। বাইরে থেকে কোনো দেশ যতই চাপ আসুক না কেন মাথা নুয়াবে না ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু সম্বোধন করে পুতিনের দাবি, যে পদক্ষেপে ভারত অপমানিত হবে এমন কোনো কাজ করবেন না মোদী, তার কাছে দেশ আগে।
রুশ তেল কেনা নিয়েও ভারতের পাশে দাঁড়িয়েছেন পুতিন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে 900 থেকে 1000 কোটি ডলারের লোকসান হবে ভারতের। তাদের নেতারা দেশের জন্য কী সিদ্ধান্ত নেন সে বিষয়ে অত্যন্ত সচেতন এই দেশের আমজনতা। দেশের অপমান হবে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না ভারতের নেতারা। তবে মার্কিন শুল্কের কারণে ভারতের যা লোকসান হবে সেটা মিটিয়ে দিতে ভারত থেকে আরও বেশি পরিমাণ কৃষিপণ্য এবং ওষুধ কিনবে রাশিয়া। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।